পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা। পর্ব সংখ্যা ৬। আকস্মাৎ মুখে মিষ্টি পড়ে দিতেই বিস্মিত চোখে তাকালো মিশমি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল বর্ণ নিজ হাতে তাকে মিষ্টি মুখ করালো। সে বাকশূন্য চোখে হতবম্ব হয়ে তাকিয়েছিল অল্পক্ষণ। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল মৃদু স্বরে, নতুন জীবনে পদার্পণের জন্য শুভকামনা। বেস্ট অফ লাক। তুমি পাশে থাকলে সবকিছুই বেস্ট হবে, আই উইশ। বর্ণ ঠোঁটে হাসি প্রশস্ত হয়, আর চোখে চেয়ে সুখকে দেখা গেল না। এত দ্রুত চলে গেল মেয়েটা, আর একটু থেকে যেতে পারতো। পরদিন থেকে পুরোদমে বিয়ের তোড়জোড় শুরু করে দিল মিশমি ও তার পরিবার। শপিং থেকে শুরু করে জুয়েলারি সব মনের মতো হয়েছে। বর্ণ ক্রেডিট কার্ড মিশমির হাতে তুলে দিয়েছে নিজের। মেয়েটা এতেও ভেতরে ভেতরে বিস্ময়ে বাকরুদ্ধ। বর্ণ সত্যি এত কিছু করছে তার জন্য। শপিংয়ে তোহফাকে সাথে নিয়েছিল মিশমি। প্রথমে যাবে না বলায় বর্ণর ধমক খেয়ে হাস্যহীন মুখে গাড়িতে গিয়ে বসেছিল। অভ্র গেল তার পাশে বসে। হানিফা বেগমের মিশমিকে মনে ধরেছে প্রচণ্ড। বর্ণর পাশে মডার্ন মেয়েকে ভীষণ মানিয়েছে কিনা তিনিও সঙ্গে যেতে আবদার রেখেছিলেন। পরে মিশমির অসন্তোষ মুখশ্রী দেখে আর কথা বাড়ায়নি। সুখ তখন গার্ডেনে বসে দোল খাচ্ছে। ফোর্থ ফ্লোরের ব্যালকনি থেকে বর্ণর গিটারের মৃদু টুংটান আওয়াজ ভেসে আসে। হবু বউয়ের সাথে যায়নি নাকি? সুখ দীর্ঘশ্বাস ছেড়ে গাল ঝেড়ে মাথা থেকে সব চিন্তা বের করে দিল। দোলনায় পা তুলে বসে বই মেলে ধরল বেখেয়ালি মনোযোগে। সামনে ইয়ার ফাইনাল এক্সাম, প্রচুর পড়া বাকি। যে পুরুষ কোনো কালেই তার আপন হবে না, তার জন্য কুমড়ে মরে কি লাভ? ফলাফল তো প্রতিবার শূন্যই বেরোবে। কিন্তু আবেগের মুহূর্তে এসব বিবেকের কথা যে শুনতে চায় না অবাধ্য মনটা। চোখের সামনে শখের পুরুষকে অন্য নারীর সংস্পর্শে দেখলে না চাইতেও বুকটা কেঁপে ওঠে বারংবার। তার ভালোবাসা যে এক দুদিনের ছিল না, গত 5 বছর ধরে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ডের তিল তিল করে মনের কোণে গড়ে ওঠা নিঃশব্দ অনুভূতির সাম্রাজ্য। বর্ণের গিটারের আওয়াজ পেয়েই লাফাতে লাফাতে বাড়ি থেকে বেরিয়ে এলো নুরা। সুখের কাছে ছুটছে সে। অন্যদিন গিটারের আওয়াজ কর্ণকোঠরে পৌঁছাতেই সুখ গুটিসুটি পায়ে তার রুমে গিয়ে ঘাপটি মেরে বসত। তবে একা নয়, নুরাকেও টেনে হিঁচড়ে সাথে নিত। সঙ্গী থাকলে ধমক অথবা বকা খেতে খুব একটা খারাপ লাগে না, যদিও বর্ণ তেমন একটা ধমকাতো না ওই সময়টায়। বর্ণ গিটার বাজাচ্ছে। সুখ পাখি, তুমি কি আজও যাবে না? মন খারাপের ভঙ্গিমায় শুধালো নূর। সুখের মতো তারও কাজটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, যদিও প্রথম প্রথম বিরক্ত লাগতো। বর্ণ চোখ বুঝে যখন গান ধরতো, ওপাশ থেকে সুখ অপলক দৃষ্টি মেলে তাকিয়ে থাকতো কেবল, যেন দুজন হারিয়ে যেত ভিন্ন জগতে। এতে তার প্রয়োজনটা কোথায় ছিল বুঝতে পারতো না নূর। বিরক্তিতে উঠে আসতে নিলে সুখ হাত চেপে ধরে করুণ চোখে তাকালে তা উপেক্ষা করে চলে আসতে নূরের ছোট্ট মনটায় সায় দিত না। এই ব্যবহার আবার তুফার উপর প্রয়োগ করে দেখার সাহস করেনি সুখ। আপি পাশে থাকলে অগোচরে বর্ণ ভাইয়ের দিকে তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাতে পারত না যে। পুরনো দিনের কথাগুলো আবারও একবার স্মরণ করে তপ্ত শ্বাস ফেলল সুখ। অনুভূতি সব অপাত্রেই কি তবে দান করে এলো এতদিন? আর কখনো যাবে না বলে দিলাম তো সেদিন। তুমি একাই যাও নুরা। হাতে থাকা খাতায় কলম কষে কথাটি লিখে দিল সে। এতদিন বিপরীত পক্ষ থেকে কিছু পাওয়ার লোভে যেত, তবে আর না। সেদিনের এত অপমানের পরও বেহায়ার মতো তার পাশে গিয়ে বসার প্রশ্নই ওঠে না। তারও আত্মসম্মান বোধ আছে। বাবা সব সময় বুঝিয়ে এসেছে, যেখানে তোমার সম্মান থাকবে না, অবহেলা, অপমান, অকৃতজ্ঞতা ছাড়া, মনে রেখো সেই স্থান তোমার উপযুক্ত নয়। মনের দিক থেকে কিছুটা ভীত হয় সুখ বাবার উপদেশটা সব জায়গায় প্রয়োগ করতে পারতো না, তবে এখন থেকে করার চেষ্টা করবে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। শহরের শেষ প্রান্তে অবস্থিত নামি দামি রিসোর্টে অর্কিড হাউস বুক করা হলো। বর্ণ চেয়েছিল বিয়ের খবর মিডিয়ার সামনে প্রকাশ না করতে, কিন্তু মিশমি শুনল না। হাজারো মেয়ের স্বপ্ন পুরুষকে আজ নিজের নামে দলিল করে নেবে আর পৃথিবীর সামনে তাদের পূর্ণতা তুলে ধরবে না, এমনটা হয় নাকি আবার? এতে বরং নিজের প্রতি অন্যায়ের সামিল হবে। অ্যাশ কালারের ভারী লেহেঙ্গা নিঃসংকোচে জড়িয়ে আছে শরীর। ঠোঁটে নিউড লিপস্টিক, কানে ঝুমকো, হাতের কবজিতে তোড়া চুড়ির ঝিনঝিন শব্দ। শেষবারের মতো চোখের পাপড়িতে মাস্কারা লাগিয়ে ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে দাঁড়ালো সুখ। ঠোঁটে হাসি ঝুলিয়ে ঘুরে ফিরে নিজেকে দেখে নিল সে। সিল্কের চুলগুলো ছড়িয়ে রাখলো পিঠে, কিছুটা সামনে এনে ফেলে রাখলো। সুখ নিজের হাতে সেজেছে। সাজবে না? আজ তো বর্ণ ভাইয়ের বিয়ে, সম্পর্কে তার কাজিন হয়।
কত হই হুল্লোড় আনন্দ করা বাকি, অথচ বাড়ির অধিকাংশ মুখ গোমড়া করে আছে। এই যেমন বড় মা ভদ্রমহিলা ক্ষণে ক্ষণে ছেলের উপর অভিমানের জুড়ে কেঁদে ফেলছেন, তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত হলেন ফ্যাকাশে মুখে রুবাইয়াত। আজাদ শিকদার কোথায় বেরিয়ে গেছেন কে জানে। তামির শিকদার দেশে ফিরেছেন কাল মধ্যরাতে। তিনিও পরিপাটি হয়ে ড্রয়িং রুমে এসে বসেছেন। 2:30 বাজে সবাই রওনা দেবে রিসোর্টের উদ্দেশ্যে। এখন বাজে দুপুর 2টো। বাড়ির কর্তাকর্ত্রীদের পক্ষ থেকে কোনো গেস্টকে ইনভাইট করা হয়নি। দুহাতে লেহেঙ্গা ইস্যুত উঁচিয়ে চঞ্চল পায়ে একের পর এক সিঁড়ি পার করে নিচে নেমে এলো সুখ। অভ্র হাতের সাহায্যে চুল ব্যাক ব্রাশ করতে করতে আচমকা থেমে গেল। পরপর চোখ পাকিয়ে তার চতুর্দিকে ঘুরঘুর করতে করতে বুকে হাত চেপে বলল, ইউ আর লুকিং লাইক এ প্রিন্সেস সুকাপি। ইস, যদি আর 1 বছর তোমার চেয়ে বড় হতাম, ট্রাস্ট মি, তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিতাম। মুখে কোনো কিছু বলা আর তা করে দেখানো কিন্তু এক নয় মিস্টার জুনিয়র। ফোনের লেখাগুলো সরু চোখে চেয়ে পুনরায় সুখের হাতে দিল সেটা। বলল ক্ষুণ্ণ মনে, সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমাকে পাত্র হিসেবে কোন অংশে কম মনে হয়? লিলিপুট, এখনো দুধ দাঁত পড়েনি, অথচ সিনিয়র আপুকে প্রপোজ করা শুরু করেছিস? তুহফা এগিয়ে আসে, তার গায়েও পেঁয়াজি রঙের লেহেঙ্গা। অভ্র ক্ষিপ্র চোখে তাকায়। লিলিপুট কথাটা গায়ে লেগেছে খুব। আপি কি জানে এই লিলিপুট আজ অব্দি কতবার প্রপোজাল পেয়েছে? সুখ ছুটে এসে তামির শিকদারের পাশে বসলো। ভদ্রলোক হাসলেন। মেয়েকে উপর নিচ পরখ করতে করতে বললেন, মাশাল্লাহ, আমার আম্মাকে তো পুতুল বউ লাগছে একদম। মেয়েটা লজ্জা পেল বোধ হয়, চোখ বুজে বাবার বাহুতে মুখ লুকালো। হানিফা বেগম নাক কুচকে অন্যদিকে ফিরেও আর চোখে সুখকে দেখতে ভুললেন না। সুন্দরী লাগছে তাকে। মনে মনে মাশাল্লাহ বলে নিলেন একবার, তবে উপরে কঠোর রইলেন। বোবা মেয়েটা আসার পর ছোট ছেলেটা তার চেয়ে বেশি ওকেই ভালোবাসে। আম্মা আম্মা করে মুখে ফেনা তুলে তার ওই চোখের সামনে। তার কি এই নিয়ে ওই মেয়ের উপর ক্ষোভ থাকবে না? বর্ণকে দেখা গেল না আশেপাশে, এমনকি রিসোর্টেও না। লাইট কেবল ক্যামেরা হাতে ক্যামেরাম্যান ছুটছেন এদিক ওদিক। রকস্টারের বিয়ে বলে কথা, আকর্ষণীয় শিরোনাম তৈরি করতে হবে তো। আর্টিফিশিয়াল ফুলে কাপড়ে ম্যাজিক লাইটে পুরো রিসোর্ট ডেকোরেট করা। ঝিকিমিকি করছে চারিধার। খানিক দূরত্বে মুখোমুখি দুটো স্টেজ। দেশের নাম কামানো আরও অনেক সঙ্গীত শিল্পীর পদচারণা হয়েছে আজ। সকলে বউ সাজে স্টেজে বসে থাকা মিশমিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে কেউ তার বাসে বসেছে, বাকিরা নিজেদের বরাদ্দকৃত জায়গায়। শিকদার বাড়ির সদস্যরা যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এক স্থানে নিশ্চুপ বসে আছে রোবায়েত আর আইজা। তুহফা তার সমবয়সী মেয়েদের সাথে কথা বলছে মৃদু হেসে হেসে। তারা হয়তো মিশমির পক্ষের গেস্ট। অভ্র কোথায় কে জানে। সুখ মায়ের পাশে বসে রয় চুপটি করে। উপরে ঠিকঠাক, অথচ ভেতরটা টিপ টিপ করছে সমান তালে। রূপকথার গল্পের রাজকুমারের মতো সকলের চোখে তাক লাগিয়ে বর এলো ঘোড়ার পিঠে চড়ে। ওপর হতে গোলাপের পাপড়ি ছোড়া হলো। আতশবাজির আওয়াজে দূষিত হলো আশপাশ। তবে আশ্চর্যের বিষয় হলো বর বেশে আসা বর্ণর মুখ পুরো ঢেকে গেছে টুপুরের পর্দার আড়ালে। মুখের ওপর পাগড়ির সাথে সংযুক্ত ফুলের পর্দাতে থুতনির নিচ পর্যন্ত ঢেকে আছে। চেহারা দেখার উপায় নেই, গায়ে শেরওয়ানি। কৌতূহলে পরিবেশে হই হুল্লোড় বাড়ল যেমন। মাহির সামনে এলো কিছুটা, জানালো এটা বরের স্বপ্ন। তার রাজ্যের রানীকে নিয়ে যাবে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে, এবং বিয়ের পর রানী প্রথমে রাজার মুখ দর্শন করবে। তাই মুখ আড়াল করার এই পন্থা। নির্জগতে মুহূর্তেই ছড়িয়ে গেল সংবাদ। শিরোনাম যেন কিছু মুহূর্তের জন্য রকেস্টার আশফিয়ান বর্ণর দখলে। সুখ তাচ্ছিল্য হেসে না পাওয়ার আফসোসগুলো উড়িয়ে দেয়। একটু দূরে সরে আসে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বর্ণের মুখে কবুল শুনে মিশমির কাছে গেলেন কাজী। কাগজে কলমে এবং শরিয়া বিধান অনুযায়ী বিয়ে সম্পন্ন হতেই মিশমির ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। অবশেষে সে জিতে নিয়েছে রকেস্টার আশফিয়ান বর্ণকে। মিশমিকে বর্ণের পাশে এনে বসানো হলো। বরের মুখের পর্দা সরাবে মিশমি নিজ হাতে। একাধিক ক্যামেরা তখন তাদের ঘিরে আছে। ফটোশ্যুট হবে এখন। কৌতূহল অস্থিরতায় মিশমির শরীর কম্পিত হচ্ছে। বর্ণকে স্বামীর উপরে এই প্রথম দেখবে। কিছুটা লজ্জা মিশ্রিত হেসে দুহাতে মুখের পর্দা সরিয়ে অভ্যন্তরে লুকায়িত পুরুষটির মুখশ্রীতে নজর স্থপিত করতেই তড়িৎ আদলের রং বদলে গেল মিশমির। একঝাঁক হতভম্ব আতঙ্কে তৎক্ষণাৎ আহ শব্দে চেঁচিয়ে উঠে পিছু ছিটকে পড়ল মেয়েটা। উপস্থিত সকলের চোখে বিস্ময় হানা দিল অবিলম্বে। এভাবে আটকে উঠল কেন মিশমি? পর্দার আড়ালে বর্ণ আছে তো।